সলিল চৌধুরী এবং সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষের এই পূর্ণ লগ্নে রিফর্মিস্ট সোসাইটি এবং নৃত্য শিক্ষা কেন্দ্র আয়োজিত আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক শ্রী শুভাশিস তোলাপাত্র মহাশয়, তৎসঙ্গে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা, আমার স্নেহের ছাত্রছাত্রী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, সেই সাথে উদয়পুর শহরের সকল নাগরিকবৃন্দকে জানাই স্বাগত। আমাদের এই ছোট আয়োজনে আমরা মূলত নৃত্যের ডালি সাজিয়েছি। সারা বছরব্যাপী আমাদের নাচ নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড থাকে, কিন্তু এই বছরটা একটা বিশেষ বছর। আমরা সকলেই জানি এই বছরটায় বিভিন্ন প্রান্তে দেশের, বিশেষ করে বাংলা, ত্রিপুরার বিভিন্ন অংশে বা আসামে সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে আলাদা উন্মাদনা চলছে। আমরা সলিলকে গত বছরই উদযাপন করেছি, কিন্তু আমরা একসাথে দুজন মহান ব্যক্তিত্বকে স্মরণ করছি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এই অনুষ্ঠানের তাৎপর্য বা বিষয়বস্তু নিয়ে আমাদের উদ্বোধক স্যার বলবেন। আমরা শুধু বলবো, আমাদের পক্ষ থেকে এই আয়োজনকে সফল করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আমাদের ছেলেমেয়েরা এবং অভিভাবকরা। আমরা আজকের এই অনুষ্ঠানটিকে সুশৃঙ্খলভাবে যদি সম্পন্ন করতে পারি, তবে এই আয়োজন সার্থক হবে। তাই তোমাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, তোমরা আজকের এই সুন্দর অনুষ্ঠানটিকে সুন্দরভাবে উপভোগ করবে এবং উপভোগ্য করে তুলবে। এই কথাগুলো বলে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দাদাকে। এবারে আমি মঞ্চে রেখে নেব আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় শুভাশিস তোলাপাত্র স্যারকে। সলিল, সুকান্ত বা আজকের এই অনুষ্ঠান সম্পর্কে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরবেন স্যার। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা রিফর্মিস্ট সোসাইটি এবং আহ্বানে সাড়া দিয়ে আজকে এখানে সমবেত হয়েছে। রত্নদীপ আমার আগে বলেছেন যে অনুষ্ঠানের যে প্রধান লক্ষ্য যে দুজন বাংলা সংস্কৃতির দুজন মহান মানুষকে সম্মান জানানো, একজন সলিল চৌধুরী আর একজন সুকান্ত ভট্টাচার্য। সলিল চৌধুরী 1925 সালের 19শে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন এবং সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন 1926 সালের 16ই আগস্ট। গত বছর থেকে সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ পালন শুরু হয়েছে। এবছর সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ পালন করা হবে বিভিন্ন সাংস্কৃতিক অঞ্চলে। এই দুজন মানুষকে যখন রিফর্মিস্ট সোসাইটি একসঙ্গে স্মরণ করছে, আমাদের ভেবে নিতে কষ্ট হয় না, বা আমাদের আমরা কোনোভাবেই বুঝতে অসুবিধা হয় না যে দুজনের মধ্যে কোথাও না কোথাও একটা গভীর সংযোগ ছিল। তারা কিভাবে মানুষকে দেখেছেন, তারা কি করে মানুষের অভ্যুত্থানকে দেখছেন, কি করে তারা মানুষের ভবিষ্যৎকে দেখছেন, তার মধ্যে একটা অসাধারণ মিল ছিল। আমি উদাহরণ দিই যে আমাদের একটু পিছিয়ে যেতে হবে এদের দুজনকে বুঝতে গেলে। হঠাৎ করে এইরকম দুজন মানুষ তৈরি হয় না যারা এক ঝটকায় সংস্কৃতি, যে ভাষা, সংস্কৃতির যে ভঙ্গি, সেগুলোকে বদলে দিতে পারে। তার পেছনে দীর্ঘদিন ধরে একটা প্রস্তুতি পর্ব থাকে, অর্থাৎ একটু একটু করে তৈরি হয় সমাজ যে এই ধরনের লেখক, এই ধরনের শিল্পীকে অভ্যর্থনা জানানোর জন্য।
আমাদের দেশে আমরা যদি সেই সংস্কৃতিটাকে যদি বাংলাদেশের প্রেক্ষিতে বিচার করি, সেই কাজটি শুরু হয়েছে ঊনবিংশ শতাব্দীর একেবারে দূর প্রান্ত থেকে, যখন রাজা রামমোহন রায় এসে বললেন যে সতীদাহ প্রথা বন্ধ করতে হবে। এটা একটা প্রথম সাংস্কৃতিক অভিঘাত সংস্কৃতির উপর। তার বিরুদ্ধে প্রচুর লোক কথা বলেছে, কিন্তু তারপরেও তার এই অধ্যবসায়ের জন্য, তার এই চিন্তার তীক্ষ্ণতার জন্য আইন করে সতীদাহ প্রথা বন্ধ করা হয়েছিল। এটা তোমরা সবাই পড়েছ। তারপরের যে স্তরটা, সেটা আরেকটু উন্নত স্তর, যেখানে নেতৃত্ব দিচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বলছেন মেয়েদের পড়াতে হবে, সমাজকে আরো বেশি শিক্ষিত করে তুলতে হবে, তার সাহিত্যকে উন্নত করতে হবে। আমরা তখন দেখছি ঈশ্বরচন্দ্র তখন সংস্কৃতের সাহিত্য ভান্ডার থেকে অনুবাদ করছেন বাংলাকে পুষ্ট করার জন্য, বাংলাকে সমৃদ্ধ করার জন্য। তার কিছুকাল পরে আমরা দেখছি যে ঐতিহাসিকভাবে কি অভ্যুদয় ঘটে, যার নাম হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যার নাম মাইকেল মধুসূদন দত্ত। তারা অদ্ভুতভাবে বাঙালি জাতির মধ্যে একটা স্বাভিমান, একটা জাতীয়তাবাদী চিন্তার তারা প্রকাশ করলেন তাদের কাজে কর্মে। তোমরা যারা ভীষণই ছোট, তারা বড় হয়ে মধুসূদন দত্তের লেখা পড়বে, বিশেষ করে মেঘনাদ বধ, যেখানে আমরা সবাই জানি যে রামচন্দ্রকে আমরা দেখে এসেছি যে একজন রামায়ণের কেন্দ্রীয় চরিত্র হিসেবে। কিন্তু আমরা যত চিন্তাশীল মানুষ হয়ে উঠছি, ততই আমরা বিভিন্নভাবে প্রশ্ন করি, রামচন্দ্র কি এই কাজটা ঠিক করেছিলেন, রামচন্দ্র কি এই কাজটা ঠিক করেছিলেন। অর্থাৎ এই প্রশ্নের ফলে যিনি দেবতা, তাকে আমরা মানুষ হিসেবে দেখার চেষ্টা করি। এটা আধুনিকতা। এবং মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে কি বললেন, যে মেঘনাদের মুখ দিয়ে তিনি বলাচ্ছেন, আমি কি দড়াই কবু ভিখারি রাঘবে। কে ভিখারি রাঘব? রামচন্দ্র। লঙ্কা আক্রমণ করতে গিয়েছেন, সেখানে সার্বভৌম তেজে যে লঙ্কার যে মানুষরা, তারা রামচন্দ্রকে প্রতিহার করছে। রামায়ণে দেখানো হয়েছে তারা হেরে গিয়েছে। এবং এই রামকে নিয়ে পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সারা দেশ জুড়ে অনেক ধরনের প্রতি সাংস্কৃতিক একটা বিন্যাস তৈরি হয়েছে, সেই সময়ই হয়েছে। কিন্তু তার মধ্যেই আবার মানুষ যে ভিতরকার যে ঐক্য থাকে, ধর্মের যে এক ধরনের নৈতিকতা থাকে, তার থেকে দাঁড়িয়ে বলছেন, তুলসীদাস লিখছেন যে আমি রাত্রিবেলায় ঘুমোই একজন মুসলমানের ঘরে, সকালবেলায় আমি তার গায়ের দুধ খেয়ে আমি আমার কাব্য রচনা করি, যেখানে আমি রামচন্দ্রকে বন্দনা করি। এইটা বোঝার খুব দরকার হয় যদি আধুনিক মানুষ হয়ে উঠতে হয়। সেখান থেকে জন্ম নিল আমাদের বাংলা সংস্কৃতির, যাকে আমরা বলি সৌরপতি বা সূর্য। তার নাম রবীন্দ্রনাথ। তার নাম এবং তারই এক সমসাময়িক আরেকজনের নাম হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। এই দুটি মানুষ সলিল চৌধুরী এবং সুকান্ত ভট্টাচার্যকে দারুণভাবে প্রভাবিত করেছে। সুকান্ত ভট্টাচার্য মারা গিয়েছেন মাত্র 21 বছর বয়সে, যখন একটি ছেলে কলেজ পাশ করে বা কলেজে পড়ছে, সেই বয়সে সুকান্ত ভট্টাচার্য মারা গিয়েছে। আমি আমার একটা ছাত্র জীবনের অভিজ্ঞতার কথা বলি। আমি আমার এক বন্ধুর বাড়িতে আমি গেছি, উদয়পুরের মির্জা এলাকা। তার বাবা রাত্রিবেলায় আমাকে দেখাচ্ছে সুকান্ত সমগ্রটা পুরো হাতে উনি লিখে নিয়েছেন, কারণ পয়সা ছিল না সুকান্ত সমগ্র কেনা। আজকে কেন এই গল্পটা বলছি এটা বুঝতে হবে। সুকান্তের কবিতা সেই সময়ে গোটা বঙ্গদেশকে উত্তাল করে তুলেছিল। একটা লেখায় সুনীল গঙ্গোপাধ্যায়, তার নাম তোমরা হয়তো অনেকে শুনে থাকবে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহিত্যিক আমাদের বাংলা সাহিত্যে। তার একটি নিবন্ধে লিখছেন, আমরা সুকান্তের কবিতা বইয়ের দোকানে গিয়ে কপি করে এনে রাখতাম নিজের কাছে পড়ার জন্য।
এই যে সুকান্তের কবিতার মধ্যে কি আছে যেটা আদৌ বাংলা কবিতায় ছিল না, যেটা সবাইকে এমন ভাবে আকর্ষণ করেছে? আমি যে বললাম যে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে সুকান্তকে বোঝা যাবে না, তার যে ভাষা সেটা বোঝা যাবে না। নজরুল ইসলাম রবীন্দ্রনাথ এবং সুকান্তর মধ্যবর্তী সময়ে জন্মেছেন, তাকে বাদ দিয়ে সুকান্ত ভট্টাচার্যকে বোঝা যায় না। রবীন্দ্রনাথের একটি কবিতায় রবীন্দ্রনাথ লিখছেন, দূর হতে শুনিস কি মৃত্যুর গর্জন। যারা বীর আমাদের, তাদের আত্মত্যাগের কবিতা হচ্ছে এটা। সেই ধ্বনি সুকান্তের কবিতার মধ্যে প্রভাবিত হয়েছে এবং সুকান্ত অবলীলায় অসাধারণ কবিতাগুলো লিখছে। সুকান্তর এক সময়ের কবি বন্ধু ছিল, তার নাম ছিল অরুণাচল বসু। এই অরুণাচল বসুর সঙ্গে রাত্রিবেলায় এরা গণ আন্দোলনের দেয়াল লিখতে বেরোতেন। সুকান্তর একটি বিখ্যাত কবিতার লাইন দেয়াল লিখতে লিখতে বেরিয়ে গিয়েছে। সেই লাইনটি হচ্ছে এইরকম, রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল। এই কবি যদি আমাদের আলোড়িত না করে, কোন কবি আমাদের আলোড়িত করবে? যেখানে অন্যায়, যেখানে যুদ্ধ, যেখানে শান্তিকে ভঙ্গ করছে কিছু মানুষ লোভের জন্য, যেখানে দুর্ভিক্ষ, সেখানে সুকান্তের কণ্ঠস্বর বাংলা সাহিত্য শুনতে পেল। এবং সুকান্ত লিখলেন, আবার জন্ম নাও রবীন্দ্রনাথ, কণ্ঠে গণসঙ্গীতের সুর। কেন বলছেন? রবীন্দ্রনাথ তো সেই আত্মীয়তা, সেই সব মানুষ যাদের মুখে ভাষা নেই, তিনি বহুদিন আগে লিখেছেন, এইসব ম্লান বুড়ো মুখে ধনিয়া তুলিতে হবে আশা। তিনি লিখেছেন, ওই মাঠে ঘাটে যারা কাজ করে তাদের সঙ্গে আমার কোনো আত্মীয়তা হয়নি, এটা আমার জীবনের ব্যর্থতা। সেই ব্যর্থতাটাকে পূরণ করেছেন রবীন্দ্রনাথেরই সুযোগ্য উত্তরাধিকার সুকান্ত ভট্টাচার্য। আমাদের সুকান্তকে সেইভাবে বুঝতে হবে। রবীন্দ্রনাথের ভাষা সুকান্তে প্রবল ভাবে আছে। শুধু বিদ্রোহের ভাষা নয়, শুধু প্রতিবাদের ভাষা নয়, শুধু একটি সুন্দর আগামীর স্বপ্ন নয়, রবীন্দ্রনাথের রোমান্টিকতাও সুকান্তের মধ্যে সমভাবে আছে। যেমন একটি কবিতায় সুকান্ত লিখছেন, আজ রাতে যদি শ্রাবণের মেঘ হঠাৎ ফিরিয়া যায়, তবুও পরিবে মনে রজনীগন্ধা বনে, আজ রাতে যদি শ্রাবণের মেঘ হঠাৎ ফিরিয়া যায়। এই যে সুকান্ত, আমি এক্ষুনি যে রোমান্টিক কবিতার কথা বললাম, তার আগে যে প্রতিবাদের কবিতার সুকান্ত, অনেকে মনে করেন এই দুজনকে মেলানো যায় না। পৃথিবীর ইতিহাস বারে বারে প্রমাণ করেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতিবাদীরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রোমান্টিক। এই ধারা প্রবাহিত হয়ে চলেছে। এবার আসি সলিল চৌধুরীর কথা। সলিল চৌধুরী আরেকটি অসাধারণ মানুষ। যেমন দ্বিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ, তারা বাংলার যে প্রথাগত সঙ্গীতের সুর, তার মধ্য থেকে যেমন সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, রামপ্রসাদী গান, কীর্তন যেমন রবীন্দ্রসঙ্গীতের মধ্যে এসে পড়ছে। আবার আমরা লক্ষ্য করলাম দ্বিজেন্দ্রলাল রায়ের হাত ধরে, রবীন্দ্রনাথের হাত ধরে বিদেশি সঙ্গীত, পাশ্চাত্য সঙ্গীতের প্রভাব বাংলা সঙ্গীতে প্রবলভাবে এসে উপস্থিত হয়েছে। এই যে কাজটা, সেই কাজটাকে সলিল চৌধুরী অনেক দূর এগিয়ে নিয়ে গেল, বাংলা সঙ্গীতকে এমন ভাবে প্রসারিত করলেন, যে কারণে আজও সলিল চৌধুরীর গান, সলিল চৌধুরীর সঙ্গীত বাঙালি জাতির প্রাণের অন্তঃকরণে আছে। দুজন লোককে বাদ দিয়ে বাংলার সঙ্গীত হয় না। একজনের নাম রবীন্দ্রনাথ, আরেকজনের নাম সলিল চৌধুরী। একজন সাংবাদিক সলিল চৌধুরীকে প্রশ্ন করেছিলেন যে তুমি রবীন্দ্রনাথের গান কেন করো না? সলিল চৌধুরী খুব সম্মানের সঙ্গে উত্তর দিয়েছেন, উনি যে জগতে গানকে বেঁধে দিয়ে গিয়েছেন, আমি সেই জগতের একজন সামান্য শিষ্য, তার গানের উত্তরাধিকার আমি বহন করে চলেছি। এবং তাকে যদি কিছু নিবেদন করতে হয়, তাকে যদি কিছু শ্রদ্ধা জানাতে হয়,
আমার নিজের কাজ দিয়ে তাকে অতিক্রম করে তাকে শ্রদ্ধা জানাবো, সেই কাজটা সলিল চৌধুরী করছে। কোথায় মিল সুকান্ত ভট্টাচার্যের সঙ্গে? সলিল চৌধুরী সঙ্গীত জীবন শুরু হয়েছে 1943 সাল থেকে, যখন তিনি কলেজে পড়ছেন। তার আগে তিনি আসামের চা বাগানে বাবার সঙ্গে দীর্ঘদিন কাটিয়েছেন এবং সারা ভারতবর্ষে লোকসঙ্গীত শিক্ষা শুনেছেন। শুধু লোকসঙ্গীত শুনেনি। সলিল চৌধুরীর বাবা ব্যক্তিগত জীবনে চিকিৎসক ছিলেন। তার খুব পছন্দ ছিল পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত। বাবার ধ্রুপদী সঙ্গীতের তখন লং প্লে রেকর্ড পাওয়া যেত। তোমরা রেকর্ড দেখোনি, কিন্তু যারা পুরনো লোক আছে তাদের কারো কারো বাড়িতে সংগ্রহ বস্তু হিসেবে এখন সেই রেকর্ডগুলো দেখা যায়। তো দেখবে সলিল চৌধুরী বাবার সঙ্গে সঙ্গে সেই বয়সে সে পাশ্চাত্য সঙ্গীতগুলো শিখত। আমি খুব একটা গানের লোক না, তবে গান শুনি সলিল চৌধুরীর গান। আমি দাবি করতে পারি অন্তত 90% গান আমি শুনেছি সলিল চৌধুরীর। একটা গানের কথা বলবো, যে লোকসঙ্গীত থেকে আরম্ভ করে কি করে, যেমন সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা তোমরা সবাই জানো, কবিতাটির নাম হচ্ছে রানার। রানারের সঙ্গীতারোপ করেছেন সলিল চৌধুরী। এটা কবিতার সঙ্গীতারোপ নয়, রানার কবিতার হাত ধরে বাংলাদেশে প্রথম ব্যালাড যেটা হয় পাশ্চাত্য দেশে, তার আগমন ঘটল। এবং সবচেয়ে আশ্চর্যের ঘটনা হচ্ছে এই গানটি প্রকাশিত হওয়ার আগে রবীন্দ্রনাথ একটি ব্যালাড তৈরি করার চেষ্টা করেছিলেন, যে গানটি আমরা এখন সবাই শুনি। তার নাম হচ্ছে কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারই বলি কালো তারে বলে গায়ের লোক। এই গানটিকে যখন রবীন্দ্রনাথ সুরারোপ করছেন, তিনি সম্পূর্ণ সুরারোপ করতে যেতে পারেননি। পরবর্তী সময়ে শান্তিদেব ঘোষ এই গানটিকে প্রথম রেকর্ড করে ব্যালাড সঙ্গীতের দিকে বাংলা সঙ্গীতকে নিয়ে যাচ্ছে। সেই জায়গায় রানার সলিল চৌধুরী একটা সম্পূর্ণ ব্যালাড সঙ্গীত, বিভিন্ন তার স্তর, বিভিন্ন পর্বে সুর এমন ভাবে আবর্তিত হচ্ছে, মনে হবে এগুলো অনেকগুলো গানের বিভিন্ন অংশ। কিন্তু গানটি যখন শোনা হবে তখন মনে হবে না একটি গানই নানা বিভঙ্গে আমাদের আলোড়িত করছে। এইখানে সলিল চৌধুরী। তারপরে যেমন তার একটা বিখ্যাত গান আমরা সবাই আজকাল শুনি, তার জন্মশতবর্ষে বিভিন্ন জায়গায় এই গানটিকে চর্চা করা হচ্ছে, হচ্ছে আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন। তারপরে সুকান্ত ভট্টাচার্যের আরেকটি কবিতা ঠিকানা আমার চেয়েছো বন্ধু, সেটাকেও সলিল চৌধুরী সঙ্গীতে রূপ দিয়েছে। এবার 1948 সালে সলিল চৌধুরী একটি বিখ্যাত ব্যালাড সঙ্গীত, সেটা যখন উনি করছেন, হেমন্ত মুখার্জি গাইছেন, তখন সলিল চৌধুরী কমিউনিস্ট পার্টি করার অপরাধে আত্মগোপন করে আছেন। কিন্তু সেই বছরই পুজোর সময় 1948 সাল সেই গানটি প্রকাশিত হয়, কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো। এবং রাতারাতি সেই গানটা এত জনাদৃত হয়, মানুষ এত ভালোবেসে ফেলে, যে তখনকার সময়ের যে গ্রামোফোন কোম্পানি ছিল, রাতারাতি অনেক হাজার হাজার কপি তারা বিক্রি করলো। এবং সলিল চৌধুরীর গানের এই যে অনুশীলন, তার গানের যে দৃষ্টিভঙ্গি, বাংলা সঙ্গীতে সেই মুহূর্ত থেকে একটা স্থায়ী রূপ পেল। তারপরে আপনারা সবাই সলিল চৌধুরীর ইতিহাস দেখলে জানবেন যে 1949 সাল থেকে 1977 সাল পর্যন্ত সলিল চৌধুরীর সঙ্গে বাংলার কোন সম্পর্ক তেমন জোরালো ছিল না। কিন্তু বোম্বাইতে বসে তিনি অনেক ধরনের আধুনিক গান, বাংলা গান তিনি তৈরি করেছেন, যে গানগুলো গিয়েছেন সেই সময় সব বিখ্যাত সঙ্গীত শিল্পীরা, যেমন লতা মঙ্গেশকর, এরা গিয়েছে। তারপর তিনি আবার বাংলায় ফিরে আসেন। তখন তার বিখ্যাত অ্যালবাম, যেটা সারা জীবন যেটা তিনি ভেবেছেন যে না, আমার গানের যে নির্দিষ্ট অভিমুখ সেটাকে আমি রেখে যেতে চাই, তখন তিনি প্রান্তরের গান বলে যে তার যে বিভিন্ন গানের সংগ্রহ, সেগুলোকে তিনি বার করতে আরম্ভ করলেন। এবং এটা প্রমাণ হলো যে সলিল চৌধুরীর গানের যে বৈশিষ্ট্য, এটা বাংলাদেশে আর কারোর মধ্যে নেই। অনেকেই গান করছেন। সলিল চৌধুরী পাশ্চাত্য সঙ্গীতকে, যেমন বেথোভেনের ফিফথ সিম্ফনি, বাক, শুবার্টকে তার সঙ্গীতের যে কাঠামোর মধ্যে নিয়ে এসেছেন, এমন ভাবে নিয়ে এসেছেন যেটা অনেকটা রবীন্দ্রনাথ করেছিলেন।
যেমন আমি যদি তোমাদের বলি যারা রবীন্দ্রনাথের গান শোনো, একটা গান আছে রবীন্দ্রনাথের প্রার্থনা সঙ্গীত, আজি শুভ দিনে পিতার ভবনে আনন্দ সদনে চলে যাও। এই গানটি শুনে মনে হয় এটা আমাদের গান, কিন্তু এটি একটা কোরাল, মানে চার্চে, ইংল্যান্ডের চার্চে যে কোরাল গান গাওয়া হয় প্রার্থনার জন্য, সেখান থেকে সুরটা রবীন্দ্রনাথ তুলে এনেছেন বাংলা সঙ্গীতের জন্য। এই কাজটি করার জন্য সঙ্গীতের উপর যে ধরনের দখলদারি থাকা চাই কারো কারো, রবীন্দ্রনাথের পরে উত্তরাধিকারী হিসেবে সুনীল চৌধুরী সেটাকে আরো সার্থকতার অনেক শীর্ষে নিয়ে গিয়েছে। এই জন্য এই ধারাবাহিকতাগুলো আমাদের বোঝা উচিত। অনেকে আজকাল অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় মতবাদের নাম দিয়ে সুকান্ত ভট্টাচার্য এবং সলিল চৌধুরীকে আমাদের সঙ্গীত জীবনের, আমাদের সাহিত্য জীবনের এই দুই সম্পদকে খারিজ করে দিতে চায়। তাদের জন্য আমার করুণা হয় যে সাহিত্য মানুষকে যে উদার হতে শেখায়, তারা প্রথমতই সেই উদারতাকে তাদের বর্বরতা দিয়ে আহ্বান জানায়। কিন্তু এই দুইজন মানুষ তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা, মানব সভ্যতার প্রতি দায়বদ্ধতা এবং মানুষকে ভালোবাসার জন্য, মানুষের জন্য অনেক ভালোবাসার গান দিয়ে এমন জায়গায় নিজেদের দাঁড় করিয়েছে। এই সমস্ত খর্বকায় মানুষদের, তাদের সম্পর্কে তারা কি বলেছে সেগুলো আসলে ইতিহাসের ধুলোর মতো হয়ে যাবে, এই বিশ্বাস আমার গভীরভাবে আছে। আজকের দিনে তাদের দুজনকে শ্রদ্ধা জানাই তাদের গর্বিত উত্তরাধিকারী হিসেবে, কারণ তাদের সাংস্কৃতিক উত্তরাধিকার আমরা সবাই বহন করছি। সেই উত্তরাধিকারটা কি? সেই উত্তরাধিকার হচ্ছে যখন মানবতা আক্রান্ত হয়, যখন মানুষকে অধিকার হারার করার চেষ্টা করা হয়, তার বিরুদ্ধে রুখে দাঁড়ার যে সাংস্কৃতিক প্রতিরোধ, সেটা হচ্ছে সলিল চৌধুরী এবং সুকান্ত ভট্টাচার্যের উত্তরাধিকার। সেটা হচ্ছে মানবাধিকার শ্রেষ্ঠ উত্তরাধিকার। কারণ এরা দুজন কখনোই মানুষের প্রতি বিশ্বাস হারায়নি। মানুষ ইতিহাসকে পরিবর্তন করবে, মানুষ যুগে যুগে বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সময় নিয়েছে, ভয়কে জয় করিয়ে বর্বরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তার সভ্যতার কেতন উড়িয়েছে। আমি বিশ্বাস করি আমরা সেই কেতন উড়িয়ে যাব এবং বাংলার সংস্কৃতিকে, বাঙালির সংস্কৃতিকে এবং সাধারণ মানুষকে এই সংস্কৃতির মধ্য দিয়ে আমরা একটি উন্নততর মানব সমাজের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ জানাই। আমি আশা করি খুব সুন্দর অনুষ্ঠান হবে এবং ফিরে গিয়ে এই দুজন মানুষ সম্পর্কে আরো জানার চেষ্টা করবে এবং তাদের জানা মানুষ হিসেবে যখন জানবে, নিজেকে তাদের মুখোমুখি যখন দাঁড় করাবে, তখন তোমার মনে হবে যে এই সমাজের জন্য সাধারণ মানুষগুলো যারা কিছু বলতে পারে না নিজেদের জন্য, তাদের জন্য তোমাদেরও কিছু করার আছে। আমি সবাইকে প্রণাম জানাচ্ছি, ভালো থাকবে। আমি স্যারকে অনুরোধ করি একটু মঞ্চে থাকার জন্য। আমাদের রিফর্মিস্ট সোসাইটি এবং নৃত্য শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে একটি উপহার আছে স্যারের জন্য। আমি অনুরোধ করবো স্টেজে যাওয়ার জন্য। রিফর্মিস্ট সোসাইটির পক্ষ থেকে উপহারটি তুলে দেবে রিফর্মিস্ট সোসাইটির সহসভাপতি অমৃত মিয়া। উপহার তুলে দিচ্ছে অমৃত মিয়া, তুলে দেওয়া হচ্ছে মাননীয় প্রধান বিচারপতি সুভাষিস তলাবাচ্চি স্যারের হাতে। আর একটি জোরে হাততালি চালু বলতে কাছ থেকে